ল্যাব 5 আমাদের যে ল্যাবটা এটার মধ্যে আমাদের সুপারপজিশন থিওরেম শেখানো হয়েছে। এখানে আমাদের ল্যাবে এরকম একটা সার্কিট আপনাকে দেওয়া হবে যেটা সুপারপজিশন থিওরেম ইউজ করে সলভ করার কথা বলা হয়েছে। আচ্ছা, আমাদের এরকম সার্কিটগুলো আমরা এরকম থিওরেম ইউজ করে সলভ করব। ব্রাঞ্চ অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, সুপারপজিশন, নর্টন, থেভেনিন এরকম কয়েকটা থিওরেম ইউজ করে এই সার্কিটগুলো সলভ করব। আচ্ছা, এগুলো কেন এরকম থিওরেম ইউজ করে সলভ করব? আপনি সার্কিটগুলো দেখলে দেখবেন এখানে ডাবল সোর্সের একটা সার্কিট এবং এটাকে না সিরিজ অথবা প্যারালাল কোনো কিছু বা ডেল্টা ওয়াই আমরা প্রিভিয়াস যে কনসেপ্টগুলো আছে তার কোনোটার মাধ্যমেই সলভ করা যাচ্ছে না। এজন্য এই টাইপের কমপ্লেক্স সার্কিটগুলোকে সলভ করার জন্য আমাদের এই থিওরেমগুলো আসছে। তো থিওরিতে আমাদের ব্রাঞ্চ অ্যানালাইসিস আছে, মেশ আছে, সুপারপজিশন আছে, থেভেনিন, নর্টন আছে, নোডাল আছে। তো আমাদের ল্যাবে হচ্ছে কি সুপারপজিশনটা নিয়ে আমরা এখন কাজ করব। তো সুপারপজিশনটা যাওয়ার আগে আমি এই সার্কিটটা আপনাদের মেশ অ্যানালাইসিসের মাধ্যমে সলভ করে দেখাবো। তারপর আমি সুপারপজিশন কি জিনিস এবং তারপর সুপারপজিশনের মাধ্যমে এই সার্কিটটা সলভ করব। এখন এই সার্কিটটা আমরা মেশ অ্যানালাইসিস দিয়ে করব। তো মেশ অ্যানালাইসিস দিয়ে করার আগে মেশের কিছু স্টেপ আছে, সেগুলো আমাদের আগে দেখতে হবে। তো মেশের ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে আমাকে লুপ ডিটেক্ট করতে হবে এবং লুপ ওয়াইজ কারেন্ট সেট করতে হবে। তাহলে আমি দেখি এখানে আমার কয়েকটা ক্লোজ পাথ আছে কারেন্ট ফ্লো হওয়ার জন্য। এই একটা পাথ লুপ, এই একটা লুপ, লুপ 1, লুপ 2। তাহলে যে কয়টা লুপ সে কয়টা কারেন্ট। তাহলে লুপ 1 এ ধরে নিচ্ছি আমি কথার কথা I1 কারেন্ট ফ্লো করছে আর লুপ 2 তে I2 পরিমাণ কারেন্ট ফ্লো করছে। তো আমি এখানে লুপ ডিটেক্ট করলাম এবং কারেন্ট সে অনুযায়ী সিম্বলাইজড করলাম। সেকেন্ড কাজ হচ্ছে আমার পোলারিটি সেট করা। পোলারিটি আমি কিভাবে সেট করব? এই একটা রেজিস্টর, এখন রেজিস্টরের তো কোনো পোলারিটি নেই। আমার যদি রেজিস্টরটাকে সার্কিটে বসানো হয়, এই রেজিস্টরে যেই প্রান্ত থেকে কারেন্ট ইনসার্ট হবে সেটা হচ্ছে পজিটিভ প্রান্ত, আর যেই প্রান্ত থেকে কারেন্ট এক্সিট হবে সেটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে কারেন্ট এন্টারের পথটা হচ্ছে পজিটিভ, এক্সিটের পথটা হচ্ছে নেগেটিভ। এখন সেই সাথে দেখেন এই রেজিস্টরটার মধ্যে সার্কিটে ভোল্টেজ ড্রপ হয়, আর সার্কিটের সোর্স যেটা সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স, সেটা হচ্ছে আমার সার্কিটের ভোল্টেজের ইনপুট, বা এটা হচ্ছে রেজিস্টরটার মধ্যে ভোল্টেজের ক্ষয় হয়। আচ্ছা, এটা একটু মাথায় রেখে ওকে, ঠিক আছে। তাহলে আমি পোলারিটিটা সেট করি। এইখানে কারেন্টটা এভাবে যে এওয়াইজ যাচ্ছে, তো R1 এর এদিক থেকে কারেন্টটা ইনসার্ট হচ্ছে, তাহলে এই জায়গাটা পজিটিভ, এটা নেগেটিভ। R2 তে I1 টা এদিক থেকে এন্টার হচ্ছে, তো এই জায়গাটা পজিটিভ, এই জায়গাটা নেগেটিভ। এই লুপের কাজ শেষ। এখন এই সাইডে আসি। এই সাইডে দেখেন এই কারেন্টটা এভাবে যে ঘুরছে, তো এই R2 এর মধ্যে নিচ থেকে কারেন্টটা এন্টার হচ্ছে, তাহলে নিচেরটা পজিটিভ, উপরেরটা নেগেটিভ। RL এর মধ্যে R2 এর মধ্যে হচ্ছে এই সাইড থেকে কারেন্টটা এন্টার হচ্ছে, তো এই জায়গাটা পজিটিভ, এটা নেগেটিভ, আর বাকি রইল। এই হলো আমার পোলারিটি সেট। তাহলে আমি প্রথমে লুপ ডিটেক্ট করলাম, লুপ ওয়াইজ কারেন্ট বসালাম, কারেন্ট বসানোর পর এখন প্রত্যেকটা ইকুইপমেন্ট যেগুলো পোলারিটি না দেওয়া আছে সেগুলোতে পোলারিটি সেট করলাম, আর ভোল্টেজ সোর্সের তো পোলারিটি আগের থেকেই দেওয়া আছে। থার্ড নাম্বার স্টেপ আমাকে বলেছে এখানে কেভিএল অ্যাপ্লাই করতে। লুপ ওয়াইজ আমি কেভিএল অ্যাপ্লাই করব। আমি একটু আগে আপনাদের বললাম যে আমরা যেগুলো ইকুইপমেন্ট হচ্ছে ডিপেন্ডেন্ট সার্কিটে, সেগুলো রেজিস্টর, এদের মধ্যে রেজিস্টর, ক্যাপাসিটর, এগুলোর মধ্যে হচ্ছে ভোল্টেজ ড্রপ হয়। ক্যাপাসিটর না, রেজিস্টর, এদের মধ্যে ভোল্টেজ ড্রপ হয়। ক্যাপাসিটর কখনো কখনো সার্কিটের সোর্স হিসেবেও কাজ করতে পারে। আচ্ছা, সেটা যদি মেইন সোর্স অফ থাকে। আর এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, সেটা থেকে সার্কিটে ভোল্টেজ সাপ্লাই হয়। তাই এই দুইটা জিনিস একটু খেয়াল রাখতে বলেছিলাম, কারণ এখন আমি একটু কেভিএলটা অ্যাপ্লাই করব লুপ 1 এর জন্য। একটু দেখেন কারেন্টটা এ ওয়াইজ ঘুরতেছে। যখন কারেন্ট কোন ইকুইপমেন্ট, সেটা ভোল্টেজ সোর্স হোক আর রেজিস্টর হোক, ভোল্টেজ সোর্স হোক আর রেজিস্টর হোক, কারেন্ট কোন ইকুইপমেন্টের পজিটিভ প্রান্ত থেকে এন্টার করবে,
তাহলে সেখানে ভোল্টেজ ড্রপ বা যেটাই হোক তার আগে আমি নেগেটিভ সিম্বল ইউজ করব, আর যদি নেগেটিভ প্রান্ত থেকে এন্টার করে তার আগে পজিটিভ সিম্বল ইউজ করব। এটা দুই রকম বইয়ের মধ্যে দুই রকম আছে। যেমন বয়েল স্টেটের বইয়ের মধ্যে আছে হচ্ছে গিয়ে যদি কোনো ইকুইপমেন্ট থাকে তার যে প্রান্ত থেকে কারেন্ট এন্টার করছে সেটা যদি পজিটিভ ধরে সে পজিটিভ হিসেবেও কাউন্ট করা হয় ভোল্টেজ ড্রপকে। আবার কোনোটায় এই এক্সিট প্রান্তটার নেগেটিভ সাইড এটাকে ধরেও কাউন্ট করা হয়। এটা হচ্ছে আলেকজান্ডার সাদিকুর বই এভাবে আছে, আমরা বয়েল স্টেটের বইটা ফলো করে করতেছি। তো বয়েল স্টেটের বইয়ে যে প্রান্ত থেকে কারেন্ট এন্টার করছে পজিটিভ সাইড সেটাকে সিম্বলাইজড করে কাজ করা হয় কেভিএল। আচ্ছা তাহলে যাই। তো প্রথমে আমার এই ভোল্টেজ সোর্সটার মধ্যে দিয়ে কারেন্ট এন্টার করতেছে। খেয়াল করে দেখেন ভোল্টেজ সোর্সের নেগেটিভ দিক থেকে কারেন্ট এন্টার করতেছে, পজিটিভ দিক থেকে কারেন্ট এক্সিট করতেছে। তাহলে নেগেটিভ দিক থেকে এন্টার করলে সেটা কি হবে? পজিটিভ ভোল্টেজ ড্রপ। তাহলে হচ্ছে V1 পজিটিভ। তারপরে হচ্ছে গিয়ে এই কারেন্টটাই R1 এর দিকে আসছে। R1 এর কোন প্রান্ত থেকে এন্টার করতেছে? পজিটিভ প্রান্ত থেকে। তাহলে আমি একটু আগে আপনাকে বলছি যদি নেগেটিভ প্রান্ত থেকে হয় ভোল্টেজ ড্রপের সিম্বলের আগে হবে পজিটিভ সাইন, আর যদি পজিটিভ প্রান্ত থেকে হয় তো ভোল্টেজ ড্রপের সিম্বলের আগে হবে নেগেটিভ সাইন। সো এই জন্য VR1 মানে রেজিস্টর R1 এর সাপেক্ষে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে তার আগে নেগেটিভ সিম্বল। ঠিক একইভাবে RL এর জন্য -VRL, কারণ পজিটিভ দিকটা থেকে এন্টার করতেছে কারেন্ট, সমান সমান 0। সো আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই তার আগে একটু বলে রাখি I1 I2 কেন আসছে। এই RL যে রেজিস্টরটা আছে সবগুলো রেজিস্টর মধ্যে দিয়ে একটা কারেন্ট প্রবেশ করতেছে। R1 এর ক্ষেত্রে I1, R2 এর ক্ষেত্রে I2, কিন্তু RL যে রেজিস্টরটা এর মধ্যে দিয়ে দুইটাই কারেন্ট প্রবেশ করতেছে, I1 ও আছে I2 আছে। তো R2 এর মধ্যে দিয়ে দেখেন একটা কারেন্ট হচ্ছে আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডের দিকে যাচ্ছে, আরেকটা কারেন্ট হচ্ছে ডাউনওয়ার্ড থেকে আপওয়ার্ডের দিকে যাচ্ছে, মানে দুইটা দুই সিম্বলে মানে দুই ডিরেকশনে যাচ্ছে। তাহলে RL এর মধ্যে দিয়ে কারেন্ট হয় I1 I2 হবে অথবা I2 I1 হবে। কোনটা হবে আমরা জানি না, কারণ কে বড় আমরা জানি না এখনো। সো এই RL এর কারেন্টটা হয় I1 I2 হবে অথবা I2 I1 হবে। তো আমি যখন লুপ 1 এ কাজ করব, লুপ 1 এ কারেন্ট কোনটা? I1। তো I1 ডমিনেট করবে, তখন লুপ 1 এর জন্য আমি ধরবো I1 I2। আর লুপ 2 তে যখন কাজ করব, লুপ 2 এর কারেন্ট হচ্ছে 2, সেজন্য I2 ডমিনেট করবে, এজন্য লুপ 2 এর জন্য কারেন্ট ধরবো I2 I1। তো সেজন্য I1 I2 কারেন্ট ধরা হয়েছে। তারপরে আমি এখানে ভ্যালু বসাই। লুপ 1 এ কেভিএল দিয়ে সলভ করে এটা পেলাম। এখন লুপ 2 এর জন্য সেম কাজ করি। লুপ 2 এর জন্য হচ্ছে কারেন্টটা RL এর মধ্য দিয়ে নিচ থেকে প্রবেশ করতেছে, নিচে হচ্ছে প্লাস সাইন, তাহলে প্লাস সাইন থেকে প্রবেশ করলে ভোল্টেজ ড্রপের আগে মাইনাস সিম্বল VRL। এখানে R2 এর মধ্য দিয়ে প্লাস দিক থেকে প্রবেশ করতেছে, তাহলে প্লাসের দিক থেকে প্রবেশ করলে ভোল্টেজ ড্রপের আগে মাইনাস সিম্বল VR2। এখানে ভোল্টেজ সোর্সের প্লাস দিয়ে এন্টার করতেছে, সো প্লাস দিয়ে এন্টার করলে ভোল্টেজ ড্রপের আগে মাইনাস সিম্বল। সো এটাকে এখন যদি সলভ করি
I2 মাইনাস I1। কেন I2 মাইনাস I1 বলা হয়েছে? এটা হচ্ছে আমার কেভিএল এর সেকেন্ড ইকুয়েশন। তাহলে আমার একটা ইকুয়েশন হচ্ছে এটা কেভিএল দিয়ে সলভ করে লুপ 1 এর জন্য, আর একটা ইকুয়েশন হচ্ছে কেভিএল দিয়ে সলভ করে লুপ 2 এর জন্য। এটা তো দুই ক্ষেত্রে ইকুয়েশন সলভিং এর আমার কেভিএল ডান। তো আমি ফার্স্টে লুপ ডিটেক্ট করেছি, কারেন্ট ভ্যালু বসিয়েছি, কারেন্টে সেট করেছি, পোলারিটি ওইখান থেকে আমি অ্যাজিউম বা সেট করে নিয়েছি, তারপর কেভিএল অ্যাপ্লাই করেছি পার লুপ। সেই লুপ থেকে আমি দুইটা ইকুয়েশন পেয়েছি। এখন সেই ইকুয়েশন দুইটা আমি সলভ করে দুইটা কারেন্ট পাবো। সো ইকুয়েশন সলভ করার পর আমি I1 I2 ভ্যালু পেয়ে যাব। তো আমি I1 I2 ভ্যালু আগের থেকে বের করে রেখেছিলাম। সেই ভ্যালুটা হচ্ছে I1 এর জন্য ভ্যালু হচ্ছে 2.2118 মিলি অ্যাম্পিয়ার, আর I2 এর জন্য ভ্যালু হচ্ছে -489 মিলি অ্যাম্পিয়ার। এই মাইনাস সিম্বলটা দ্বারা বোঝানো হচ্ছে আমি যে ওয়াইজ ডিরেকশন ধরেছিলাম কারেন্টের তার উল্টো দিকে ফ্লো হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আমি যখন কারেন্ট ধরেছিলাম I1, তা হচ্ছে কি R1 এর ভেতর থেকে কারেন্টটা পাস হচ্ছে। তো R1 রেজিস্টরের অ্যাক্রসে কারেন্ট হচ্ছে আমার 2.2118 মিলি অ্যাম্পিয়ার। লুপ 2 তে দেখেন আমি R2 এর ক্ষেত্রে কারেন্ট পেয়েছিলাম, আর I1 পরিমাণ কারেন্ট R2 এর মধ্য দিয়ে পাস হচ্ছে। তাহলে R2 এর জন্য কারেন্টের পরিমাণ হচ্ছে আমার 0.489 মিলি অ্যাম্পিয়ার। সামনে মাইনাস মানে আমি যে ডিরেকশনে ধরেছিলাম R2 এর জন্য কারেন্ট তার অপোজিট ডিরেকশনে পাস হচ্ছে। এখন রইল কে RL এর মধ্য দিয়ে দুই টাইপের কারেন্টই যাচ্ছে, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে I2। তো দেখেন আমার RL এর কারেন্টের মান ছিল হয় I1 মাইনাস I2 অর I2 মাইনাস I1। তাহলে এখানে I1 এর ভ্যালু বড়, তাহলে আমি I1 মাইনাস I2 করব এখানে। তো RL এর জন্য কারেন্টটা হবে 2.2118 মাইনাস 0.489। এটা তো মাইনাসই ছিল I2 এর ভ্যালু, সো এখানে 0.489 মিলি অ্যাম্পিয়ার। তো কারেন্টটা হয় 2.7008 মিলি অ্যাম্পিয়ার। তো RL এর মধ্য দিয়ে কারেন্ট যেটা পাস হচ্ছে তার মান হচ্ছে 2.7008 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমি তিনটা রেজিস্টরের অ্যাক্রসে কত কারেন্ট যাচ্ছে এভাবে মেশ অ্যানালাইসিস দিয়ে বের করে ফেলতে পারি। আমাকে মেশে কোশ্চেন করবে এরকম একটা সার্কিট দিয়ে কোন রেজিস্টর হয় R2 এর মান বলতে পারে, অথবা RL এর মান বলতে পারে, অথবা R1 এর মান বলতে পারে। যে কোনো একটা রেজিস্টরের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট পাস হচ্ছে সেটা বের করতে বলতে পারে। সো এভাবে আমি মেশ দিয়ে করব। এখন সেই সেম কাজটাই আমি আপনাদের সুপারপজিশন দিয়ে করে দেখাবো। এখন আমি আপনাদের সুপারপজিশন থিওরেমটা এক্সপ্লেন করব। একটু আগে আমি ম্যাশ আপনাদের বোঝানো হয়েছে, তো এখন সুপারপজিশনটা থিওরেমটা এক্সপ্লেন করে কেন ম্যাশ বোঝালাম এবং তার সাথে আমার সুপারপজিশন থিওরেমের কি সম্পর্ক সেটা একটু আপনাদের বলবো। তো আমি এখানে ধরার জন্য ধরে নেই কোন একটা সিস্টেম আছে, কম্পিউটারিক আপনারা সবাই সিএসসি স্টুডেন্ট, তো এটা ভালো করে বুঝবেন। তো কোন একটা সিস্টেমের মধ্যে আমি x1 ইনপুট দিলাম। তো x1 ইনপুট দেওয়ার পর আউটপুট আসলো y1। সেই একই সিস্টেমের মধ্যে আমি x2 ইনপুট দিলাম এবং সেই x2 ইনপুট দেওয়ার পর আউটপুট আসলো y2। তো আমি y1 এবং y2 যে আউটপুট দুটা পেলাম সেটাকে সাম করলাম, সাম করলে ওভারঅল আউটপুট আসলো a।
এই কথা গেল শেষ। এখন আমি আগে যে x1 আর x2 ইনপুটটা ছিল, দুইটা ডিফারেন্ট ইনপুট ছিল, সেই দুইটা ইনপুটকে আবার নিলাম। সেই ইনপুট দুইজনকে আমি আগে সাম করলাম, x1 x2 কে সাম করলাম, হলো x1 প্লাস x2। যেই রেজাল্টটা পেলাম সেটাকে আমি পূর্বের যে সিস্টেম ছিল সেই সিস্টেমের মধ্যে আবার ইনপুট হিসাবে ইনসার্ট করলাম। সেই সিস্টেমের থেকে আমি আউটপুট পেলাম b। এখন যদি আমার সুপারপজিশন থিওরেমটা বলতেছে, এখন আমার সুপারপজিশন থিওরেমটা বলতেছে যে এই a আর b সমান। তো সুপারপজিশনের কাজ হচ্ছে এটা, যদি এখন এই ওভারঅল আউটপুট যে a এবং b পেলাম, তারা যদি দুইজন একজন একজনের সমান হয় তাহলে সেই সিস্টেমটা লিনিয়ার, এবং সেই সিস্টেমটার এই প্রসেসটার নাম হচ্ছে সুপারপজিশন প্রসেস। তো এই সিস্টেমটার প্রসেসটার নাম সুপারপজিশন প্রসেস। তো সুপারপজিশনের মাধ্যমে আমরা জানতে পারি কোন সার্কিট কি লিনিয়ার না নন লিনিয়ার, আর যদি সেই সার্কিটটা লিনিয়ার হয় সে তাহলে সুপারপজিশন থিওরেম মেনে চলে। এখন এখানে আমি এত কিছু কেন বললাম? দুইজনকে একই সিস্টেমের মধ্যে আলাদা আলাদা ইনপুট দিলাম, আবার দুইজনকে একই সাথে ইনপুট দিলাম। এই জিনিসটা দিয়ে আপনাদের বোঝালাম যে আমি একটা সার্কিট যেটা আমার মেশের সময় ছিল, এই সার্কিটের মধ্যে দুইটা ভোল্টেজ সোর্স ছিল। তারা মেশ যখন সলভ করেছি দুইটা ভোল্টেজ সোর্স একসাথে ছিল। ঠিক এই সিস্টেমের মধ্যে দুইটা ইনপুট একসাথে আছে, সাম করে সিস্টেমে দিয়েছি, আউটপুট পেয়েছি। আমি ম্যাশের মাধ্যমে এই টাইপের প্রসেসটা ফলো করেছি, বি আউটপুট পেয়েছি। এখন আমি এই সেম সার্কিটটাই একটা ইন্ডিভিজুয়াল সোর্স দিয়ে কাজ করব। মানে একবার আমি এই ভোল্টেজ সোর্সকে অ্যাক্টিভ রাখবো, আরেকটা ভোল্টেজ সোর্সকে অফ করে দিব, আবার একইভাবে এই ভোল্টেজ সোর্সকে অফ করে আরেকটা ভোল্টেজ সোর্সকে অন রাখবো। মানে আলাদা আলাদা কাজ করে দেখব, তারপর দুইজনকে যোগ করব, করে যেটা পাবো সেটা হচ্ছে আমার এই সিস্টেম বা সুপারপজিশন সিস্টেমের আউটপুট। এখন দেখব যে সুপারপজিশন, যেহেতু এটা লিনিয়ার সার্কিট এবং সুপারপজিশন থিওরেম ফলো করে, তাহলে এই পৃথকভাবে দেওয়ার পর যে রেজাল্টটা আসবে এবং একসাথে দেওয়ার পর যে রেজাল্ট আসবে দুইটাই সমান। আচ্ছা, তাহলে যদি সলভ করি তখন দেখি কি হয়। ওকে, দেওয়া ছিল মেশ অ্যানালাইসিস। যখন আমি সলভ করেছি মেশ অ্যানালাইসিসে আমি এই বোথ সোর্সকে ইনপুটগুলোকে একসাথে ধরে নিয়ে তারপর সিস্টেম, মানে যে কাজটা মেশের মাধ্যমে সলভ করেছি সেটাকে একসাথে ধরে নিয়ে কাজ করেছি। এখন আমি সুপারপজিশনে এট এ টাইম আমার একটা সোর্স কাজ করবে। এখানে একাধিক সোর্স থাকতে পারে, এখানে দুইটা আছে, মোর দেন 2ও থাকতে পারে। তো সুপারপজিশনে আমার এট এ টাইম একটা সোর্স কাজ করবে। তো আরেকটা সোর্স কি হবে, ডিঅ্যাক্টিভেট করে দিব আমরা সেটাকে। যেমন যদি সেটা ভোল্টেজ সোর্স হয়, ভোল্টেজ সোর্সের এই সোর্স মানে হচ্ছে এখানে একটা ভোল্টেজ ডিফারেন্ট আছে। তো এই ভোল্টেজ ডিফারেন্সকে আমি 0 যদি করে দিই তাহলে এই সোর্সটার কোনো ইমপ্লিমেন্ট এই সার্কিটে থাকে না। তো এই সোর্সকে আমি কিভাবে ভোল্টেজ সোর্সকে অপটিমাইজ করব, এখানে এই ভোল্টেজ ডিফারেন্স 0 করে দিলে। এবং এটার প্রসেস কি, ভোল্টেজ ডিফারেন্স আমি যদি এখানে একটা ওয়্যার কানেক্ট করে দেই, তারের তো কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে যে পরিমাণ আই সে ফুলটাই পাস হয়ে যাবে। সো আই ইন্টু আর, যেখানে আর সমান 0, তাহলে আই ইন্টু আর হচ্ছে 0। তাহলে ভোল্টেজ সোর্সকে রিমুভ করে ওইখানে একটা ওয়্যার কানেক্ট করে দিলেই আমি ভোল্টেজ সোর্স রিমুভ করে ফেলতে পারবো। মূল টার্গেট হচ্ছে আমার এই ডেল ভি যেটা ভোল্টেজ সোর্সকে সেটা 0 করা, আর আই ইন্টু আর, তো আর কে 0 করে দিলে সেখানে হচ্ছে গিয়ে আমার ডেল ভি 0 হয়ে যাবে। আর কিভাবে 0 করব, ওয়্যারের রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে 0, তাহলে আমি এখানে একটা ওয়্যার দিয়ে রিপ্লেস করে নিব। যদি এখানে কারেন্ট সোর্স থাকে, কারেন্ট সোর্সকে কি করব, কারেন্ট সোর্সের টার্গেট কি, সে একটা কারেন্টকে ফ্লো হতে দেয়। তাহলে যদি আমি ফ্লোকে স্টপ করে দেই তাহলে সেখান থেকে কারেন্ট সোর্সের কাজটা অপটিমাইজ বা এখানে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো কারেন্ট সোর্সকে কি করব, আমি যদি এখানে সোর্সটাকে রিমুভ করে দেই তাহলে
কারেন্ট এই সাইড দিকে এসে আর তো কোনো যাওয়ার পথ নেই, সো কিভাবে যাবে? তো আমি কারেন্ট সোর্সকে ওপেন করে দিব আর ভোল্টেজ সোর্সকে এভাবে শর্ট করে দিব। তো এখানে যেহেতু আমাদের ভোল্টেজ সোর্সের কাজ, তো আমরা এখানে শর্ট করে দিয়েছি। আচ্ছা, এই সার্কিটটা সলভ করি। আমাকে বলেছে বিভিন্ন R1 R2 RL এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করা। তো করি। তা ফার্স্টে আমি এটা আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি। R1 এর ভ্যালু হচ্ছে 3.3 কে, R2 হচ্ছে 4.7 কে, R1 হচ্ছে RL হচ্ছে 1 কে। তাহলে হচ্ছে 3.3 কে প্লাস এটাকে সলভ করলে রেজাল্ট আসে 4.125 কে ওম কিলো। তো আমি এটা সলভ করে ফেললাম। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ভোল্টেজ জানি, এই সার্কিটে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে আইএস ধরে নিলাম, আইএস পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, আইএস এর ভ্যালুটা আমার জানতে হবে। V1 ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট, যার যার ভ্যালু বসিয়ে দিয়েছি, 2.424 মিলি অ্যাম্পিয়ার রেজাল্ট আসে ক্যালকুলেশন করে। তো এখন আমার এই সার্কিটে সোর্স থেকে কারেন্ট বের হয়ে R1 এর দিকে যাচ্ছে, R1 থেকে সে একই পরিমাণ কারেন্ট পাস হয়ে এই পয়েন্টে আসছে। এখানে এসে সে দুইটা ব্রাঞ্চ পেয়েছে, কিছু পরিমাণ R2 দিয়ে চলে যাচ্ছে, কিছু পরিমাণ RL দিয়ে চলে এখানে এসে গ্রাউন্ড হয়ে যাচ্ছে। সো R1 এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটাই আমার IS, কারণ এখানে R1 এ আসার আগে তো কারেন্ট কোনো ব্রাঞ্চ পাইনি। সো RL এর মধ্যে দিয়ে কারেন্টটা হচ্ছে 2.424 মিলি অ্যাম্পিয়ার। তো R2 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা দেখি। এখানে আমি RT প্রাইম হচ্ছে গিয়ে আমার R2 প্যারালাল RL। এখন আমি এখানে যার যার রেসপেক্টে ভ্যালু বসাই। 0.825 কিলো, R2 এর ভ্যালু হচ্ছে, RT প্রাইমের ভ্যালু আমি এখান থেকে বসাইছি, R2 এর ভ্যালু হচ্ছে 4.7 কিলো, IS1 এর ভ্যালু হচ্ছে 2.424 মিলি অ্যাম্পিয়ার। তাহলে রেজাল্ট আসে হচ্ছে 0.425 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমি দুইটা কারেন্ট পেয়ে গেছি। R1 এর অ্যাক্রসে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা পেয়ে গেলাম, আর R2 এর অ্যাক্রসে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটাও পেয়ে গেছি। বাকি রইল RL এর অ্যাক্রসে কারেন্ট। সো RL এর অ্যাক্রসে কারেন্টটা হচ্ছে, আমি এই ফর্মুলা ইউজ করে বের করে ফেলতে পারি। অথবা আমি এখানে দেখেন এই ভোল্টেজ সোর্স থেকে কারেন্টটা IS প্রাইম বের হচ্ছে হয়ে R1 এর মধ্য দিয়ে পাস হয়ে এই পয়েন্টে সে এসে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ R2 এর মধ্য দিয়ে গেছে, আরেকটা ভাগ RL এর মধ্য দিয়ে গেছে। তো আমি যদি টোটাল কারেন্ট IS প্রাইম থেকে R2 এর মধ্য দিয়ে যে কারেন্টটা গেছে সেটা বিয়োগ করে দিই, তাহলে RL এর মধ্য দিয়ে যে কারেন্টটা গেছে সেটা বের করে ফেলতে পারবো, অথবা এই ফর্মুলা ইউজ করেও বের করে ফেলতে পারবো। তাহলে আমি এখানে বিয়োগ করে বের করব টোটাল কারেন্ট মাইনাস হচ্ছে R2 এর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্টটা গিয়েছে সেটা। তাহলে আমার কারেন্টের মান আসে 1.999 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এই হলো আমার প্রত্যেকটা রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট যখন আমার V1, একটা সোর্স অ্যাক্টিভ আরেকটা সোর্স ইনঅ্যাক্টিভ।
এখন আমি V2 কে অ্যাক্টিভ করে দেখব যে কার অ্যাক্রসে কারেন্ট কত আসে। তাহলে V2 কে যখন অ্যাক্টিভ করব V1 ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে ইনঅ্যাক্টিভ ভোল্টেজ সোর্সকে কিভাবে করব? ভোল্টেজ ডিফারেন্সটা 0 করে। কিভাবে 0 করব? তার মধ্য দিয়ে একটা শর্ট করে দিব আমি কারেন্ট ওয়্যার দিয়ে। সো শর্ট করে দিলাম, V2 এর মান হচ্ছে 5। এখন আমার কারেন্টটা এইভাবে পাস হচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো সিনারিও 2 মানে V2 সোর্স যখন অ্যাক্টিভ, সেই অবস্থায় আমার Req কত? তো এখন আমি V2 সোর্সের জন্য সবগুলোকে ডাবল প্রাইম দিয়ে সিম্বলাইজ করব। তাহলে আমি Req মেজারমেন্ট করি। Req হচ্ছে আমার R1 আর RL, এই দুইজন প্যারালাল, এর সাথে সিরিজ। সো R2 এর সাথে সিরিজ। ভ্যালু বসাই। $5.467 কিলো। তাহলে এই ক্ষেত্রে IS কত? IS ডাবল প্রাইম V2 সোর্স Req ডাবল প্রাইম। এখন যার যার ভ্যালু বসাই। V2 এর মান 5 ভোল্ট, Req এর মান হচ্ছে 5.467 কিলো ওহম। রেজাল্ট আসে হচ্ছে 0.9146 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমার টোটাল কারেন্ট। মানে এই পরিমাণ কারেন্ট আমার পাস হয়ে এদিকে আসছে। R2 এর মধ্যে দিয়ে এই কারেন্টটাই গেছে, এখানে কোনো ব্রাঞ্চ হয় নাই R2 এর আগ পর্যন্ত। R2 পাস করার পর এই পয়েন্টে এসে দুইটা ভাগে ভাগ হয়েছে। একটা ভাগ R1 এর মধ্য দিয়ে চলে গেছে, আরেকটা ভাগ RL এর মধ্য দিয়ে চলে গেছে। তাহলে R2 এর মধ্যে আসার আগে যে কারেন্টটা ছিল সেটা যেহেতু কোনো ভাগ হয় নাই, তাহলে আমার যে সোর্স কারেন্টটাই ছিল সেটাই আমার R2 এর অ্যাক্রসে কারেন্ট। তাহলে R2 এর অ্যাক্রসে যে কারেন্টটা হবে সেটা হচ্ছে 0.9146 মিলি অ্যাম্পিয়ার। এবার আসেন R1 এর অ্যাক্রসে কারেন্ট। তাহলে IR1 ডাবল প্রাইম। R1 এর অ্যাক্রসে বের করব, তাহলে হচ্ছে গিয়া RT ডাবল প্রাইম ডিভাইডেড বাই R1 ইন্টু IS ডাবল প্রাইম। এখানে হচ্ছে গিয়ে R1 প্যারালাল R3 RL ইজ ইকুয়াল টু RT ডাবল প্রাইম, যেটার ভ্যালু আসে হচ্ছে গিয়ে 0.74767 কিলো ওহম। এখানে আমি যার যার ভ্যালু বসাই। 0.767 কে, R1 এর ভ্যালু হচ্ছে গিয়ে 3.3 কে, ইন্টু IS এর ভ্যালু হচ্ছে গিয়ে 0.9146 মিলি অ্যাম্পিয়ার। তো রেজাল্ট আসে 0.213 মিলি অ্যাম্পিয়ার। সো I আর L এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা আমি এই ফর্মুলা ইউজ করে বের করতে পারি। অথবা দেখেন IS ডাবল প্রাইমটা এখানে আসছে, এখানে এসে কিছু অংশ R1 এর মধ্য দিয়ে গেছে, কিছু অংশ RL এর মধ্য দিয়ে গেছে। তো R1 এরটা যদি বিয়োগ করে দিই তাহলে RLটা পেয়ে যাব। তো 0.146 আমি এখানে বিয়োগ করতেছি।
আর এলটা 0.213, এইটা থেকে এটাকে বিয়োগ করতেছি, তাহলে এটা পেয়ে যাচ্ছি মিলি অ্যাম্পিয়ার। রেজাল্ট হচ্ছে 0.7019 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আমি উভয় কেসে প্রত্যেকটা রেজিস্টরের জন্য আই পেয়ে গিয়েছি, বোথ কেস। একটু খেয়াল করেন, যখন আমার এই V1 সোর্সটা অ্যাক্টিভ ছিল, V1 সোর্সটা অ্যাক্টিভ ছিল, তো কারেন্টটা এ ওয়াইজ পাস হচ্ছিল। সো R1 এর মধ্য দিয়ে কারেন্টটা এদিকে যাচ্ছে, R2 এর মধ্য দিয়ে এদিকে যাচ্ছে, সরি RL এর মধ্য দিয়ে এদিকে যাচ্ছে, R2 এর মধ্য দিয়ে এদিকে যাচ্ছে। যখন V2 সোর্সটা অ্যাক্টিভ, তখন কারেন্টটা রেড কালার বরাবর পাস হচ্ছে। R2 এর মধ্য দিয়ে যেদিকে যাচ্ছে যে সেটা V1 এর অপোজিট, আবার R1 এর ক্ষেত্রেও সেম, বাট RL এর ক্ষেত্রে দুইটাই সেম ডিরেকশনে যাচ্ছে। R1 আর R2 এর ক্ষেত্রে দুইজন অপোজিট ডিরেকশনে যাচ্ছে। তাহলে মানে হচ্ছে R1 আর R2 এর মধ্যে যে কারেন্টটা হবে সেটা একজন থেকে আরেকজনকে বিয়োগ করলে যে কারেন্টটা হবে সেটা, কারণ এরা পরস্পর অপোজিট ডিরেকশনে যাচ্ছে। আর RL এর মধ্যে যে কারেন্টটা হবে সেটা আমি বোথ কেসে যে কারেন্টটা পেয়েছি তাদের দুজনের সাম করলেই সেই কারেন্টটা পেয়ে যাব। তাহলে করি। আমি আই বের করতেছি R1 এর সাপেক্ষে। সো R1 কে কি বলেছিলাম, R1 এ V1 যখন অ্যাক্টিভ ছিল গ্রিন বরাবর কারেন্ট যাচ্ছিল, V2 যখন অ্যাক্টিভ তখন রেড বরাবর কারেন্ট যাচ্ছিল। তাহলে একজন একজনের অপোজিট। তো R1 এর কারেন্ট একবার ছিল হলো 2.424, যেহেতু অপোজিট তাই মাইনাস। পরের বার R1 এর কারেন্ট কত ছিল, 0.23213 মিলি অ্যাম্পিয়ার। I for R2 সেম। সেম বলতে আমি বুঝাচ্ছি ডিরেকশন অপোজিট, তাই একজন আরেকজনকে, একজনের কারেন্ট আরেকজনের থেকে অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তাই এখানে কারেন্ট সাম করার জন্য নেগেটিভ মাইনাস হয়ে যাবে। তাহলে R1 এর R2 এর ক্ষেত্রে প্রথম V1 যখন অ্যাক্টিভ ছিল গ্রিন ডিরেকশন বরাবর, গ্রিন অ্যারো বরাবর যাচ্ছিল, V2 যখন অ্যাক্টিভ তখন রেড অ্যারো বরাবর। তাহলে R2 এর ভ্যালু কত, 1.99, সরি 1.99 না, এটা RL এর ভ্যালু। R2 এর ভ্যালু হচ্ছে 0.425 মাইনাস হচ্ছে এখানে R2 এর ভ্যালু কোনটা, এটা 0.9146 মিলি অ্যাম্পিয়ার। আর হচ্ছে I ফর RL, যেহেতু দুইজনই সেম ডিরেকশন তাই এটা সাম হয়ে যাবে 199 প্লাস হচ্ছে এখানে RL এর ভ্যালু কত পেয়েছি, 0.7019 মিলি অ্যাম্পিয়ার। সবগুলোকে সাম করি কত আসে দেখি। R1 এর জন্য আসে 2.211 মিলি অ্যাম্পিয়ার, R2 এর জন্য আসে 4.489 মিলি অ্যাম্পিয়ার। মাইনাস সিম্বল আমি অপোজিট ডিরেকশন বুঝাতে, যে ডিরেকশনে ধরেছি কারেন্ট ডিরেকশন ফলো তার অপোজিট ডিরেকশনে, এই জন্য মাইনাস সিম্বল। আচ্ছা, আর এটার জন্য আসে RL এর জন্য আসে 2.7009 মিলি অ্যাম্পিয়ার। এখন যদি খেয়াল করেন আমি মেশ অ্যানালাইসিস করে যে জিনিসটা সলভ করেছিলাম সেখানেও সেম রেজাল্ট আসে ফর ইচ অ্যান্ড এভরি রেজিস্টার। এখানে কত, সো এটা আমি দেখাচ্ছি
সুপারপজিশন আমি প্রত্যেকটা সোর্সকে ইন্ডিভিজুয়াল ভাবে ইউজ করে সলভ করে দেখালাম যে যোগ করলে যে রেজাল্ট আসে, আর প্রত্যেকটা সোর্স একসাথে ইউজ করে যে রেজাল্টটা আসে তারা বোথ কেসই সমান। তাহলে এটা সুপারপজিশন থিওরাম আমাদের ফলো করে এবং এটা একটা লিনিয়ার সার্কিট। এই জন্য মেশ অ্যানালাইসিসের মাধ্যমে আমি আপনাদের সলভ করে দেখালাম, আর সুপারপজিশনের মাধ্যমেও আপনাদেরকে আমি সলভ করে দেখালাম এটা।